বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 27শে অক্টোবর 2025। তো ভাইবা ব্যাচ 2025-এর আপনাদের সাথে আমার প্রথম ক্লাস, এবং প্রথমেই আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা দীর্ঘদিন ধরে যে কষ্ট করছেন, সেই কষ্টের উত্তম প্রতিদান আল্লাহ আপনাদের দিয়েছেন, এবং আরো এক ধাপ বাকি আছে। এবং এই ধাপও আমরা খুব সিরিয়াসলি প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যাব। পরীক্ষা সহজ হোক কঠিন হোক সেটা আমাদের মূল বিষয়বস্তু না। আমরা আমাদের যতটুকু করণীয় আছে সেটা করেই আমরা পরীক্ষার হলে ইনশাল্লাহ পৌঁছাবো। তো দেখেন, প্রথমে কিছু কথা বলি, সেটা হলো যে যে বার কাউন্সিল ভাইবা পরীক্ষায় আমি যদি বলি যে সবচেয়ে কঠিন ভাইবা বা সবচেয়ে সহজ ভাইবা, ঠিক আছে, দেখবেন যে প্রিলিতে পাস করতে কত পার্সেন্ট, 50% নাকি না কত আমার ঠিক। প্রিলিতে প্রিলিতে আরো কম করছে পাস নাকি, 30%, 30 ধরলাম, 40%। রিটেনে পাস করছে 46%, এরকম। আর ভাইভাতে পাস করে, বার কাউন্সিলে ভাইভাতে পাস করে 96%, 97%। বুঝতে পারছেন? তার মানে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইভাতে অনলি 2-3% অকৃতকার্য হয়। যারা একেবারেই অকৃতকার্য হয়, মনে রাখবেন যে তাদের আল্লাহ সরাসরি তাই নাই, কিছুদিন পরে আপনাদের একটু অপেক্ষা করাইছে, নাহলে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইভাতে কাউরেই ফেরায় না। তবে তাই বলে ভাইবারে মানে এত হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তো এখন বিষয়টা হলো যে ভাইবার ক্ষেত্রে আমাদের করণীয় কি। করণীয় হচ্ছে যে আপনারা অনেকেই মানে চিন্তায় আছেন যে অল্প কয়েকদিন সময় আছে, এর মধ্যে কি আমরা আসলে ভাইভাতে পারবো কিনা বা একটা কার্যকর প্রস্তুতি নিতে পারবো কিনা। অবশ্যই পারবেন, ভাইভাতে অবশ্যই পারবেন। আমরা প্রিলিতে যেরকম পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ছি, লিখিত যেরকম পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ছি, ভাইভাতে একটা নির্দিষ্ট কতগুলো প্রশ্ন আছে যে এই সাবজেক্ট থেকে এই ধরনের প্রশ্নই আসে, বা অমুক ধারা থেকে, এই জায়গায় একেবারে সব ধারা পড়ার প্রয়োজন নাই। কোথা থেকে প্রশ্ন আসতে পারে, কোথা থেকে কি হতে পারে, আমরা এই জায়গা হাতে কলমে শিক্ষা নিব। এবং এই জায়গায় আমাদের আপনাদের এরকম ভাইবা বোর্ড করবে, আমরা এক একজনের ভাইবা নিব যাতে আপনার জড়তা কেটে যায়। এখানে ভাইবা দিলে দেখবেন যে একটা প্রশ্নের উত্তর আপনি পারেন, কিন্তু এখানেই যখন আসবেন, যখন প্রশ্ন করব, দেখবেন যে পয়সা আপনার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো এমনি একটা নার্ভাসনেস চলে আসে। তো এই জড়তাটা কাটানোর জন্য আমরা মক যে ভাইবা ভাইবা টেস্টের আবেদন মানে আয়োজন করব। তো তার আগে ভাইবার জন্য প্রথমে যেটা দরকার, অধিকাংশই আপনারা যেটা নিয়ে চিন্তিত, সেটা হলো কেস ডায়েরি। তো যারা কোর্টে যান তাদের কাছে কেস ডায়েরি ডাল ভাত, কিন্তু যারা কোর্ট কাছারিতে যান না তাদের কাছে একটা জটিল একটা জিনিসের নাম, যে কেস ডায়েরি নিয়ে আমি কি করব, কেস ডায়েরি কিভাবে লিখবো, বা কেস ডায়েরি, আমি তো কেস সম্পর্কে কিছু জানি না, এলো এক শ্রেণী। আর এক শ্রেণী আছে যে স্যার আমি তো জীবনেও কোর্টে যাই নাই, তাহলে কোর্টে আমার ভাইভাতে তো কোর্টে এখন কি যাওয়া শুরু করবো কিনা, যে কোর্ট থেকে কি অভিজ্ঞতা নেওয়ার দরকার আছে কিনা। তো আপনারা যখন এখানে এসে পড়েছেন, আসলে আপনাদের যারা কোর্টে যাচ্ছেন না এই মুহূর্তে যাওয়ার দরকারও নাই, আপাতত এই জায়গায় যা পড়া এইটুক পড়ে। আর কোর্ট রিলেটেড কি প্রশ্ন আসতে পারে সেটা আমি ইনশাল্লাহ আপনাদের বলে দিব, যে এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। তো বিশেষ করে যেরকম যারা ঢাকা বারে আছেন, ঢাকা বারে গেলে ঢাকা বারের কোথায় কি আছে এই সম্পর্কে একটু ধারণা নিতে হবে। কারণ যদি কোনো ঢাকা বারে জানতাই কিন্তু দিয়ে রাখছেন টাকা, তাহলে হঠাৎ করে আপনার জিজ্ঞেস করতে পারে যে অমুক কোর্টটা কোন জায়গা আছে, তখন যদি আপনি উত্তর না দিতে পারেন তাহলে আবার সমস্যা। আর যে যে এলাকার পারের আছেন সেই পারের সভাপতি, সেক্রেটারি বা জেলা ও দায়রা জজ, জেলার প্রতিটা জেলার যিনি ডিসি সাহেব আছেন বা ওই জেলার যারা বিচারপতি আছে কিনা এই সম্পর্কে আমার আলাদা করে জেনে নিতে হবে। যেরকম উদাহরণস্বরূপ আমি যদি বলি যে আমার এক বন্ধু আছে, উনি ওই আহ, জামালপুরের, ও যখন বাংলাদেশ বার কাউন্সিলে ভাইবা দিতে গেছে, ওরে জিজ্ঞেস করছে যে জামালপুরের একজন জাস্টিস আছে চিনেন? তো ও বলছে যে জি স্যার, অনারেবল জাস্টিস আব্দুল হক মিয়া। তো যে প্রশ্ন করছে সেই হলো আব্দুল হক মিয়া, কিন্তু উনি তো আর ওরা চিনতে পারে না। পরে উনি বলতেছে, উনি আবার আব্দুল হক মিয়া, উনি খুবই হাম্বল, এবং উনি ভাইবা বোর্ডে যখন কাউরে প্রশ্ন করে ভাইবা বোর্ডে সে যদি উত্তর দিতে না পারে, উনি আবার উত্তর দিতে না পারলে সাথে সাথে আবার ওই প্রশ্নটার উত্তর উনি সাথে সাথে বুঝাই দেয় যে এটা এই হবে। অনেকে তো আছে আপনার খচ্চর টাইপের, যে পারো না এখানে সেই চকচটা, আর উনি হলো উত্তর না দিতে পারলে ওই ওরে ওখানেই বুঝাই দেয়। তাহলে এই মুহূর্তে আমাদের যেটা করণীয় আছে, সবার একটা কেস ডায়েরি তৈরি করা। আপনাদের আমি সবার সামনে একটা ওই যে যার যার অ্যাপ্লিকেন্ট কপি আছে রিটেনের, অ্যাপ্লিকেন্ট কপি দিছি না,
তো সবার অনলাইনে যারা আছেন আপনাদের অ্যাপ্লিক্যান্ট কপি আছে। এখন অ্যাপ্লিক্যান্ট কপি থাকলে কেস ডায়েরিটা নিয়ে অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে বা আপনারা কুল কিনারা পান না। কেস ডায়েরিটা কতদিনের কেস আপনি টানবেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, নাকি সেই 19 সালের কেস ডায়েরি আজ 24-25 পর্যন্ত টানবেন? তাহলে তো কেস আর ডায়েরি 4-5টা লাগবে। তো বিষয়টা হচ্ছে যে কেস ডায়েরিটা আপনার ওই জায়গায় যে আহ, যতটুকু কতটুকু থাকবে, আপনি সিনিয়রের সাথে কাজ করছেন না, যে ধরেন জানুয়ারির, আমি আপনাদের সবার সামনে একটা কপি দিছি কেস, পাঁচটা 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 কেস দেখছেন। এই পাঁচটা পাঁচটা কেস হলো আমার কেস ডায়েরি, মানে আমি আমার কেস ডায়েরিতে কি লিখছিলাম সেই জিনিসটা হুবহু তাই। আর এই যে হলো আমার কেস ডায়েরি, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, আমার হাতের লেখাও অত ভালো না, আর ডায়েরিও অত গর্জিয়াস না, কোন রকম লিখে নিয়েছিলাম। এই যে আমার সরাসরি কেস ডায়েরি, 2014 সালের কেস ডায়েরি। বুঝতে পারছেন? তো আপনারা স্যার যেটা স্ক্রিনটা করবেন, একটু শেয়ার করেন স্যার। হ্যাঁ অবশ্যই আমি দেখাবো। আমি যেটা আপনাদের বলতে চাই সেটা হলো, সবাই একটা তারিখ ছাড়া ডায়েরি কিনবেন। বুঝতে পারছেন? কি ছাড়া কিনবেন? তারিখ ছাড়া একটা ডায়েরি কিনবেন। হ্যাঁ, নোটবুক কিনবেন। আচ্ছা, নোটবুক কেনার পরে যার যে কেসগুলো আছে, ওই কেসগুলার আপনি সিনিয়রের সাথে কবে থেকে কাজ করছেন, মানে আপনি আপনার কন্ট্রাক্ট, পিপিলিশ কন্ট্রাক্ট ডেট আছে না, ওই তারিখ থেকে 6 মাস পর্যন্ত আপনার কি হয়েছে এইটুক টানবেন, এর বেশি না। বুঝতে পারছেন? তো আমি আপনাদের একটা মজার কথা বলি, যে আমার এই জায়গায় যতগুলা কেস আছে, এর একটা কেসও রিয়েল না। যদি বলেন যে স্যার এ কি বলেন, অনেকে আবার সরাসরি কোর্টে যায় এই কাগজপত্র খুঁজে যে এই কেসের এই নাম্বার কি ঠিক আছে কিনা। ঠিক আছে, কিন্তু আমার এই পাঁচ পাঁচটা 10টা কেসের একটা কেসও রিয়েল না। তাহলে বলতেছেন তাহলে পার পাইলেন কেমনে? পার পাইলাম, আমি আমার কেসগুলো সাজাইছি, যে আমার দেওয়ানির যে কেস আছে অধিকাংশ আমি 2-3 তারিখ যাওয়ার পর সলে করে দিছি, যে যাতে আমার ভাইভাতে যদি প্রশ্ন করে ওই কেস ডায়েরি থেকে, আমি তো ওই এসডিপিএইচ টিএইচ তারপরে ফার্দার পারেন্টারি হিয়ারিং এই পর্যন্ত তো আমি যাব না। আমার ধরবে যে কি করছেন এই তারিখ পরে আমি সলে করছি, সলে ডিগ্রি কোথায় আছে 23 আদেশের 3 বিধিতে। বুঝতে পারছেন? ভাইবা বোর্ডে আপনি যত, আমার এক বন্ধুর কথা বলি, উনি আহ ওনারে বললাম যে ভাই কেস ডায়েরি এত টানা লাগে না, এখন ওনার তো মন মানে না। উনি সে 6 মাস থেকে শুরু করছে, আর ওই ওই, ময়মনসিং বারে গেছে, ময়মনসিং বারে গিয়ে ওই কেস 3-4 বছর ধরে যত চলছে সব জোগাড় করছে। জোগাড় করে যখন লিখতে বসছে, ওনার বড় এক ডায়েরিতে ধরে নাই। মানে লিখতে লিখতে উনি কেস ডায়েরি লিখতে লিখতেই হয় না। এখন কেস ডায়েরি হচ্ছে সবচেয়ে মানে সহজ একটা জিনিস। আপনাদের আমি যে একটা নোট দিয়েছি, আমার কাছ থেকে যারা ফর্ম পূরণ করছেন তাদের সকলের অলমোস্ট 80-90% কেসের নাম হুবহু এক। শুধু আপনার কি করতে হবে, যে ওই ডেট গুলো চেঞ্জ করতে হবে। আপনার যে কন্ট্রাকচুয়াল ডেট আছে, যারা নিজেরা পারেন তারা আমার ডায়েরি দেখার দরকার নাই, যারা ভালো পারেন না, যারা মোটামুটি পারেন না, তারা দেখবেন এইটা। আর যদি একেবারেই না পারেন তাহলে আমি সরাসরি আপনাদের হাতে কলমে করে দিব, সমস্যা নাই। আচ্ছা, বাট তার আগে আমি যে দেখাচ্ছি, এটা খুব সহজ। এবং কেস ডায়েরি থেকে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইভাতে 100 জনের মধ্যে 80 জনের কেস ডায়েরি দেখবেই না, বাট আপনার নিতে হবে। 100 জনের মধ্যে 80 জনের কেস ডায়েরি কি বলেন দেখবে না, 20%-এর দেখবে। 20%-এর দেখবে, তার মধ্যে থেকে আপনার দুই একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। আমারও যেরকম কেস ডায়েরি থেকে জিজ্ঞাসা করছিল, যে বলেন তো যে আপনার ডায়েরির সর্বশেষ কেসটা কি। তাহলে আপনার কেস ডায়েরি সম্পর্কে একটা ধারণা কিন্তু নিয়ে যেতে হবে। যদি আপনি বললেন যে সর্বশেষ কেস এই, উনি বের করে দেখলো আর এক, তাহলে ওই জায়গা কিন্তু কপালে কলই চলে গেছে, আমাদের শিবেন স্যারের ডায়লগ, ওই যে এক প্রশ্নে আপনার ভাইবা শেষ। এই কারণে কেস ডায়েরিতে আমি যে ধারাগুলো ব্যবহার করব খুব সহজ ধারা, এই জায়গা দেখবেন 380, 379 সহজ ধারাগুলো ব্যবহার করা। একটা মামলায় শুধু 326 আছে, যাতে ওই ধারা থেকে যদি আমাকে প্রশ্ন করে আমি যাতে এই প্রশ্নের কি উত্তর দিতে পারি। অনেকে মনে করে যে না, আমি অনেক বড় সিনিয়রের সাথে কাজ করি, আমি এত সহজ ধারার মামলা দেবো কেন, আমি দেবো বড় বড় মামলা, বড় বড় মামলা অনেক করে টানিয়ে নিয়ে যাবো। এগুলো খালি খালি ভাই সময়ের অপচয় ছাড়া কিছু নাই। তো আমরা আজকে গিয়ে একটা নোটবুক কিনে ফেলবেন। এই নোটবুকটা অবশ্যই কি বলেন তারিখ ছাড়া। এবং এই জায়গাতে কেসগুলো আছে এইগুলো আমি আপনাদের করে দিব, বাট আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে এই জায়গা আপনার কেস ডায়েরিটা আমি যে একটা কপি দিছি,
এই কপি দেখে আপনার কেসের লিস্ট মিলাবেন, মিলাইয়া আপনি ওই তারিখগুলো টানবেন আপনার কন্ট্রাকচুয়াল ডেট অনুসারে। বুঝাইতে পারি নাই? না পারলে তো আমি আসি করে দিব, সমস্যা নাই। 13 আছে ওই জায়গা, 4 24 24, 4 19 19, এই সালটা থেকে 6 মাস টানবেন। বুঝতে পারছেন? সাল থেকে 6 মাস। আচ্ছা, এখন শুনেন ভাই, ভাইবার সময় যে বিষয়গুলা একেবারেই দেখে, তো ওই কেস ডায়েরি তো একটু দেখে। কেস ডায়েরি যে কথা বললাম যে 80 জনের মধ্যে, 100 জনের মধ্যে 80 জনে দেখে না, 20 জনে দেখতেও পারে, নাও পারে। তো এরপরে আসেন পোশাক আদির ক্ষেত্রে। পোশাক আদির ক্ষেত্রে আপনার ওই ছেলেদের ক্ষেত্রে অবশ্যই কালো কোট, কালো প্যান্ট, সাদা শার্ট, টাই, এবং মার্জিত ওই জুতা, বেল্ট, কখনোই জিন্স বা এই টাইপের প্যান্ট যেন না হয়। আর জুতাও যেন ওই মানে এদিক সেদিক জুতা আছে না, ওই যে আপনার লোফার বা এই টাইপের, এইগুলা যেন না হয়। আর মেয়েদের ক্ষেত্রে সালোয়ার কামিজ সাদা, উপরে একটা কালো কোট, অথবা সাদা শাড়ি উপরে কালো কোট, এই আর কি আপনার। তো আপনাদের এখন প্রাথমিক যে করণীয় সেটা হচ্ছে 2 দিনের মধ্যে আমরা আগে কেস ডায়েরিটা, খসড়া কেস ডায়েরি শেষ করে ফেলবো। কেস ডায়েরির পরে আমরা পুরোপুরি কনসেন্ট্রেট করব পড়াশোনার উপরে। বুঝতে পারছেন? অনেকে আমরা কেস ডায়েরি থেকে মানে কেস ডায়েরি নিয়ে চিন্তিত থাকি। আর একটা কথা বলি, কেস ডায়েরি লেখার সুনির্দিষ্ট কোনো ফরম্যাট নাই। এই যে আমি দেখলাম অনলাইনে একজন শেয়ার করছে, উনি কোচিং করায়, উনি সেই কেসে বাদীর নাম, বিবাদীর নাম, সাক্ষীর নাম, পুরো ঘটনা আরজির একেবারে এত বড় লেখছে। তারপরে কবে কি তারিখ তারিখ একটা লিখতে গেলেই আপনার একদিন শেষ। এত সময় তো আমার দরকার নাই। আমার এই জায়গায় সবচেয়ে সহজ কম সময়ে যেটা হবে, কম জটিল যেটা হবে সেটা আমার করতে হবে। আর এরপরে যার যার নিজের ইচ্ছা শেষে করবেন, কিন্তু আমার আহ মানে পরামর্শ হচ্ছে যে কেস ডায়েরি যত খুব সিম্পল ভাবে আগে ভাগে কি করা যায়। হ্যাঁ, এই যে আমি আপনাদের দেখাই যেরকম কেস ডায়েরির ব্যাপারে যদি কথা বলতেছি, কেস ডায়েরিতে আসবো, আগে সার্বিকভাবে একটু বলিনি কেস ডায়েরি কি করবেন সেটা একটু বলিনি। এরপরে ভাইবা বোর্ডে প্রথম যে জিনিসটা, সেটা হলো যে আপনার ওখানে ঢুকলে আপনারে ওখানে ওনরা আপনার কমন সেন্স মানে পরীক্ষা করে যে আপনার কমন সেন্স আসলে ঠিক আছে কিনা। আমি একবার আমাদের এই যে বাসার কাছে এক ভাই আছে, উনি এই যে অ্যাডভোকেট লিমন, অ্যাডভোকেট লিমন, উনি ভাইবা দিতে গেছে হাইকোর্ট ভাইবা, উনি আর আমি একসাথে দিছি। ওই ভাইয়ের প্রথমবার হয় নাই, উনি পরে গেছে জিন্সের প্যান্ট। ওই জিন্সের প্যান্ট দেখে ওনার একবার আউট করে দিছে। এক এক আমাদের ভার্সিটির এক বড় ভাই, সে হাইকোর্টের ভাইবা দিতে গেছে। হাইকোর্টের ভাইবা দিতে গিয়ে উনি ওই আসরের নামাজের পরে ঢুকছে। তা আসরের নামাজের পরে ঢুকছে, উনি বলছে মে আই কাম ইন স্যার? ইয়েস। তো উনি ঢুকছে, ঢোকার পরে বিচারপতিরা ওই ফল খাচ্ছে, মানে ওই যে আপনার ব্রেকে যে খাবার দাবার খাচ্ছে, খাবার দাবার খাচ্ছে। আর ওই লোক দাঁড়ায় আছে, উনারে উনি বসতে টসতে মানে ওই পরীক্ষার্থীরা বসতে টসতে বলে নাই। কিছুক্ষণ ধরে দাঁড়ায় আছে, উনারে প্রশ্নও করে নাই। আবার ওনারা নিজেরা নিজেরা কথা বলতে, বসতেও বলে নাই, প্রশ্নও করে নাই। এখন ওই লোক ভাবছে কি যে স্যার কি আমার ভুলে গেল নাকি। তো উনি আবার বলতে, স্যার আমি কি বসতে পারি? ও, আপনারে বসতে বলি নাই না, বসেন। বসছে। ওনার কখনোই বলা উচিত হয়নি যে স্যার আমি বসতে পারি। যদি ওনারে 5-10 মিনিট দাঁড়ায়ও তারপরেও রাখে, তাহলে ওনার তার তার দাঁড়িয়ে থাকতে হবে। বসার পরে ওনারা জিজ্ঞাসা করছে ইকুইটি ট্রাস্ট করছেন। নর্মালি প্রশ্ন করে সহজ আইন থেকে, দণ্ডবিধি, ফৌজদারি, এমনি মামলার ক্ষেত্রে ওনারা চলে গেছে যে ইকুইটি ট্রাস্ট করছেন। জি স্যার। ইকুইটি ট্রাস্টের প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের কয়েকটা প্রিন্সিপাল লেখেন তো ওই যে খাতা কলমে। ওই যে যে হি হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস, এরকম ন্যাচারাল জাস্টিসের অনেকগুলা প্রিন্সিপাল আছে। নো ওয়ান ক্যান বি জাজ অফ হিজ ওন কেস, এই টাইপের আছে। তো এখন ভাইবা দেওয়ার আগে তো আমরা সিপিসি, সিআরপিসি এইগুলা পড়ে যাই, কেউ কি ইকুইটি ট্রাস্ট পড়ে যাই? যাই না। তাহলে ওনারা ওনারা বিচারপতিরা জানে যে ইকুইটি ট্রাস্টের প্রশ্ন করলে এখন পারবে না। তাহলে ওর সাথে সাথে কোনো ধমক টমক কিছু দেয় নাই, কিন্তু সিস্টেমে শোয়াই দিছে। ওই বছর হয় নাই। তো এই জন্য আপনারে বসতে বলুক আর না বলুক, আমারে দাঁড়াই থাকতে মানে দাঁড়াই আছি, দাঁড়াই আছি, দাঁড়াই গিয়ে সালাম দিবেন। এরপরে আমরা সাধারণত ছেলেরা ওই যে দাঁড়াইলে, অনেকক্ষণ দাঁড়াইলে এক পায়ের উপর ভর দিই, এক পায়ে ভর দিই আর এক পায়ে, কিন্তু ওই জায়গায় সোজা পায়ে দাঁড়ায় থাকতে হবে। তারপরে ভাই বা বোর্ডে গিয়ে আপনারা যে ভাষায় প্রশ্ন করবে সেই ভাষায় উত্তর দিবেন। বেশি স্মার্টনেস দেখাইতে যাবেন না। আমার বাংলাদেশ, আমাদের এই যে
গোপালগঞ্জের এক পরীক্ষার্থী, ওনার নাম বলবো না। তো উনি গেছে পরীক্ষা ভাইবা বোর্ডে। ভাইবা বোর্ডে যাওয়ার পরে ওনারে আমি বলে গেছি যে উনি আবার, ও আরেকটা প্রশ্ন, আপনাদের যে প্রশ্নটা খুব কমন সেটা এখানে আসবে, সেটা হচ্ছে যে আপনি এতদিন আইন পেশায় আসেন নাই কেন, বা বর্তমানে আপনি কি করছেন। ঠিক আছে, যারা চাকরি বাকরি করেন, যারা সরকারি চাকরিতে আছেন বা বেসরকারি চাকরিতে আছেন, কেউ দয়া করে চাকরির কথা বলতে যায়েন না। কারণ আপনার ওই জায়গার অ্যাপ্লিকেন্ট কপিতে কিন্তু সব নো নো দেওয়া, বুঝছেন? বেশি ভালো সাজতে গেলে ওই জায়গা বিপদ হয়ে যাবে। যদি বলে যে যার বয়স বেশি, তারে যে আমাদের পৌরসভার খান আরিফুর রহমান, ওনার আমি শিখাই দিছিলাম যে আপনি আপনি যদি ভাইবা দিতে যান, আপনারা কিন্তু জিজ্ঞেস করবেই করবে যে আপনি এতদিন আইন পেশায় আসেন না কেন, এই বুড়ো বয়সে আসছেন কেন। তখন ওনারে বলছি যে বলবেন যে স্যার, আইন পেশা তো আসলে আগে করতো সবার, মানে আইন তো সবাই পড়তে পারতো না, আগে তো হাতে গোনা একটা পাবলিক ইউনিভার্সিটিতে ছিল, তো ছোটবেলা থেকে আমার পড়ার ইচ্ছা শখ ছিল যে আইনজীবী হওয়ার, কিন্তু কখনো ল নিয়ে পড়ার সুযোগ হয় নাই। আমাদের এখানে বিজ্ঞান ও প্রযুক্তিতে 2 বছরের পাস কোর্স যখন ওপেন করছে, তখন আমি সুযোগ পাইছি এখানে ভর্তি হওয়ার। ভর্তি হয়ে তখন থেকে এই পর্যন্ত লেগে আছে, এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি যাতে আমার স্বপ্নটা বাস্তবায়ন করা যায়। আর আমি এই যে কোর্টেই যাচ্ছি, কোর্টেই প্র্যাকটিস করতেছি, এইভাবে দিন যাচ্ছে আর কি। কিন্তু উনি যদি ওই জায়গায় বলতো যে আমি পৌরসভার অমুক অফিসার, তাহলে ওনারা বলতো যে আপনি এই জায়গায় আসছেন কেন, আপনি তো এক জায়গা আসেন, এক জায়গা তো আছেন। তো এই জন্য আপনারা যারা চাকরি করেন তারা কিন্তু ওই জায়গায় যায় চাকরির কথা বলার দরকার নাই, বুঝছেন? আর বয়সের একটা যৌক্তিক ব্যাখ্যা আপনার থাকতে হবে যে কেন আপনি এতদিন আসেন নাই। এক, এরপরে ভাইবা দেওয়ার সময় ভাইবা বোর্ডে আপনি যখন ঢুকবেন, আপনারা জিজ্ঞাসা করবে যে সালাম দিয়ে বসলেন, বসার পরে যে আপনি কোন সাইডে আপনার, আপনারা জিজ্ঞেস করবে যে অমুক সাহেব কোন বার থেকে আসছেন, অমুক বার। আপনার সিনিয়রের নাম কি? সিনিয়রের নামে অধিকাংশ লোকজন ভুল করেন, বলেন যে অ্যাডভোকেট অমুক, বা শুধু নাম দিয়ে বলেন অমুক। বলতে হবে লার্নেড, আমার সিনিয়র লার্নেড অ্যাডভোকেট আলাস এমডি আসগার আলী খান বা অমুক। বুঝতে পারছেন? অবশ্যই লার্ন, যে যদি কোনো অ্যাডভোকেটের নাম বলেন অবশ্যই লার্নেড অ্যাডভোকেট যেন থাকে। এগুলো সবই আমরা করবো, এমনি প্রাথমিকভাবে বলতেছি। বিচারপতিদের নামের আগে বলে অনারেবল জাস্টিস মিস্টার, অনারেবল জাস্টিস মিস্টার হাসান ফয়েজ সিদ্দিকী। তো এইভাবে বলতে হবে। এবং যখন আপনি ভাইবা বোর্ডে ঢুকবেন, ঢোকার পরে যখন আপনাকে বসতে বলবে, বসলে কখনোই এই দুই পা যেন সামনে থাকে, হাতটা এইভাবে থাকে, হাত যেন ওই টেবিলের উপর উঠাই বসেন না। আর হাত যেন একটু পাও কাপা কাপি এই টাইপের যেন কিছু না হয়। এবং আপনারা যখন প্রশ্ন করবে, ওখানে 3 জন থাকে, আপনাদের বার কাউন্সিলের বোর্ডে অ্যাটলিস্ট 3 জন থাকে। যিনি প্রশ্ন করবেন ওনার দিকে তাকাবেন, উনি প্রশ্ন করলে ওনার দিকে তাকাবেন, ওনার চোখের দিকে তাকাই উত্তর দিতে হবে। এই চোখ টোখ বন্ধ করে দেয়ালের দিক তাকাইয়া মনে করলে হবে না। যদি আপনি না পারেন তাহলে আমাকে বলতে হবে আমি পারি না, এটা বলা যাবে না। বলতে হবে স্যার আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, দুঃখিত, এই মুহূর্তে মনে করতে পারতেছি না। আর যদি বলেন যে আমি পারি না, তাহলে বিষয়টা কিন্তু ভালো হয় না। এই মুহূর্তে মনে করতে পারতেছি না। এই 22 সালের এলএলবি পরীক্ষায় খুলনা সিটি ল কলেজের একজন ভাইবা দিতে গেছে একটা ছেলে, ওই বোর্ডে মেম্বাররা আছে, এক ম্যাডাম আছে, ম্যাডাম ওই পরীক্ষার্থীরে বলতেছে যে এই ছেলে দৃষ্টি সংযত করুন। বুঝতে পারছেন? পরীক্ষার্থীরে বলছে যে এই ছেলে দৃষ্টি সংযত করো, মানে ম্যাডামের দিক তাকায় আছে, চোখ আর সরায় না। পরে ম্যাডাম বলছে দৃষ্টি সংযত করো। পরে আমাদের, ও তো ওই জায়গা থেকে বের হয়ে আসছে। এরপরে আমার এক স্টুডেন্ট আছে যে আপনাদের কোর্টে কাজ করে, নির্মল, নির্মল এরপর নির্মল গেছে, নির্মল আমার বাইরের তো ওই কাহিনী শুনছে। এরপর নির্মল যায় নতুন জামার মতো মাথা নিচে করে বসে রয়েছে, ও আর ওনার দিক চোখ দিয়া তাকায় না, যাতে ওর আবার শাড়ি শোনা না লাগে। এর জন্য আপনারা যে স্যার প্রশ্ন করে তার দিকে তাকায়েন, আর কোনো কিছু যদি না পারেন বলবেন যে এই মুহূর্তে মনে করতে পারতেছি না। আচ্ছা, যে যে এলাকায় বাস করেন সেই এলাকার যে সম্মানিত ব্যক্তিরা আছে, বিশেষ করে জিজ্ঞাসা করে যে আপনার এলাকার জাস্টিসদের নাম বলেন। আপনাদের চিন্তার কিছু নাই, গোপালগঞ্জে জাস্টিস কারা কারা আছে আমি সব বলে দেবো, গোপালগঞ্জের স্মরণীয় জায়গা কি আছে বলে দেবো। আর বাইসে গেছেন এখন আর বঙ্গবন্ধুরে নিয়ে কিছু জিজ্ঞেস করবে না নেই। আচ্ছা, আর একটা একটু নির্ভয় দেই, অনেকে হয়তো বা আপনারা চিন্তিত
যে গোপালগঞ্জ বাড়ি, আমার কি ভাই ভাই কি করবে না না করবে, এই জায়গায় কিছু করবে না ভাই। এই জায়গায় আপনি গোপালগঞ্জ বাড়ি, এই জায়গায় আপনার কোনো হয়রানি টয়রানি কিছু করবে না, সো আপনি নির্ভয়ে ওই জায়গায় যাবেন। ঠিক আছে, শুরুতেই আপনারে বলি, আপনি ভাইবা দিতে গিয়ে যেন হাহা করে হেসে দিয়েন না, তাহলে কিন্তু ওই জায়গায় ভাইবা আচ্ছা আচ্ছা। এখন শুনেন, আমি আমাদের এই যে কেস ডায়েরিটা আছে, কেস ডায়েরিটা নিব, তার আগে আমরা ওই প্রতিটা সাবজেক্টের ফৌজদারি থেকে ধরেন কি আসতে পারে, কোন ধরনের প্রশ্ন করে থাকে, দণ্ডবিধি থেকে কি আসতে পারে, খুবই সহজ জিনিসগুলো আছে আর এসে থাকে, যেগুলো আপনারা পড়ে আসছেন, কিন্তু আপনারা সবই পারেন, ভাইবার সবই পারেন, এই মুহূর্তেই সব পারেন আমি বলতে পারি। কিন্তু ওখানে গিয়ে যে জিনিসটা মানে হবে, সেটা হলো আপনাদের একটা জড়তা কাজ করবে, একটা নার্ভাসনেস কাজ করবে ওই মুহূর্তে, যাতে ওই জিনিসটা আমি বলতে পারি। আর একটা হলো যে বার কাউন্সিল ভাইবা বোর্ডের দুই ধরনের ভাইবা হয়। এক ভাইবা হলো যারা একজনে অনেক প্রশ্ন করে, আর একজনের প্রশ্ন করে মাত্র দুই তিনটা, দুই তিনটার ভিতর পারলে পারলো, না পারলে নাই। তো এখন কারে দুই তিনটা করবে আর কারে পাঁচ ছয়টা করবে বা দশটা করবে, এটা তো আসলে ভাগ্যের উপর নির্ভর করে, কিন্তু কাউরে দুইটা প্রশ্ন দিয়ে কখনো তারে বিচার করা যায় না। বিশেষ করে যাদের ভাইবা শেষ পর্যায়ে, ধরেন একবারে রাতের বেলা অনেক রাত হয়ে গেছে, ওই মুহূর্তে খালি ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়। বুঝতে পারছেন? আর যারা প্রিলি এবং লিখিততে ভালো মার্ক পাইছেন, তারা অলরেডি আল্লাহর রহমতে পাশ করে বসে আছেন। ওখানে উনাদের বিচারপতিদের সামনে প্রিলির মার্ক থাকে আর লিখিতর মার্ক থাকে। বুঝতে পারছেন? আমাদের গোপালগঞ্জ কোর্টের একজন উকিল সাহেবের ছেলে আছেন, উনি প্রিলিতে পাইছে 49.50, লিখিততে পাইছে 49.50। হ্যাঁ, উনারে জাস্টিস বলতেছে যে কি অমুক সাহেব, প্রিলিতে তো এত পাইছেন 49.50, লিখিততে তো এত পাইছেন, মানে দুইটাই 49.50 করে। তো উনি অ্যাডভোকেট। তো এজন্য এমন না যে যারা এই যে বেশি পার পার কথা বললাম, যে হয়তোবা ভাবতে পারেন যে আমি কম পাইছি তাইলে আমার কি হবে, না, হয়ে যাবে। সবাইরে তো জানাই না ভাই, সবাইরে জানাবো না। আর আরেকটা কথা, সেটা হলো ওই জায়গায় ওনাদের একটা লিস্ট থাকে, ওই জায়গায় পি লেখে, এফ লেখে, বা নাম্বার টাম্বার যে কোনো কিছু লেখে, ওই একে উকি দিয়ে দেখতে যাবেন না। অনেকের খুবই বাজে অভ্যাস যে দেখি আমারে কি লেখছে এটা একটু উকি দিয়ে দেখে আসি, এটাতে আমার কাজ নাই। বুঝতে পারছেন? আর যদি কারো আইনজীবী পরিবারের কেউ থাকে, মামা চাচা বাবা, তাইলে বইলেন ওই চুক যাতে ওই জায়গায় উল্লেখ করা যায়। ধরেন যদি কারো বাবা উকিল থাকে, তাহলে যখন বলবে যে আপনার সিনিয়র কে, বাবার কথা কিন্তু জিজ্ঞাসা করে নাই, কিন্তু ওই জায়গায় একটু টাইনি আইনেন যে আমার সিনিয়র হলো আমার বাবা লার্নেট অ্যাডভোকেট অমুক, যাতে বাবার কথা ওই জায়গা, মানে ওই যে কুমিল্লার খাস কাটা, মানে যে প্রশ্নই আসুক না কেন, যে আপনার ভাই অ্যাডভোকেট হোক, স্বামী হোক, বাবা হোক, যাতে ওই চুক যাতে আপনার টেনে আনা যায়, একটু ফেভার করে আপনার আলাদা। কিন্তু তার মানে এই না, এর আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। আমি একটা উদাহরণ দেই। আমাদের এই জায়গায় কাজী মোহাম্মদ হোসেন, ওই যে জনতা রোডে বাসা, উনি ভাইবা দেওয়ার আগে ওনারে আমি শিখাই দিছি যে ভাই, আপনি কখনোই বার কাউন্সিল ভাইবা বোর্ডে গিয়ে, উনি আগে লন্ডন থাকতো, তো ওনারে বলছি যে আপনি কখনোই যদি জিজ্ঞেস করবে যে এতদিন আসেন নাই কেন, আপনি কখনোই বলবেন না যে আমি লন্ডনে ছিলাম। এটা যদি বলেন তাহলে আপনার ভাইবা কিন্তু জটিল হবে। উনি করছে কি, জি স্যার, সব শিখে টেকে গেছে, ওই জায়গায় গিয়ে ওনারা জিজ্ঞেস করছে যে এতদিন আইন পেশায় আসেন না কেন, স্যার আমি লন্ডনে ছিলাম। লন্ডনে কি করতেন? আমি একটা ল ফার্মে ছিলাম। দেখেন ঢোকে কিভাবে, কোন ল ফার্ম? অমুক অ্যান্ড অ্যাসোসিয়েটস বা এই টাইপের একটা বলছে। অমুক ব্যারিস্টার সাহেবরে কেমন দেখা যায়, যে বিচারপতি জিজ্ঞেস করছে কেমন দেখা যায়, স্যার অনেকটা আপনার মতো দেখা যায়। তো এটা বলে ফেলছে, মানে উনি ওনার খাল কেটে কুমির উনি নিজেই আনছে। এরপরে বলতেছে যে আপনার সিনিয়র কে, বা এই টাইপের বলছে, উনি বলে ফেলছে যে আমার বোন আছে, বোনের নাম কি? তো ওনার বোনের নাম যতদূর আমার মনে পড়ে শামসুন্নাহার কোনা না এই টাইপের কি জানো। তো উনি তখন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল। তা ওনার বোন ওনার বাস্তবে ছোট হইতে পারে, কিন্তু আপনি যখন ভাইবা বোর্ডে তার উপস্থাপন করবেন লার্নেড অ্যাডভোকেট অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অমুক, উনি বাস্তবে যেভাবে তারা সম্বোধন করে অমুক কণা, মানে ছোট বোন রে ডাকতেছে, তখন বিচারপতি বলছে যে আপনি কেন লার্নেড?
বললেন না। এরপরে আমার ফোন দিয়ে ভাইবার পরে ফোনের কাহিনী বলি। এরপর ফোন দিয়ে বলতেছে স্যার, এরপরে উনরা প্রশ্ন করছে আর আমি ইংরেজিতে যে কি বলে গেছি তার আমার কিছু মনে নাই, উনরা আমার প্রশ্ন করার করছে আর আমি ইংরেজিতে খালি বলে গেছি। তো তার মানে উনি কি বলছে ওনার কোনো খেয়াল নাই, এজন্য ওনার কিন্তু ওইবার ভাইবা হয় নাই, ওনার সেকেন্ড টাইম ভাইবা দেওয়া লাগছে। বুঝতে পারছেন? তো এজন্য ভাইবা বোর্ডে কিছু নাই পারতে পারেন, কিন্তু বলবেন যে স্যার এই মুহূর্তে মনে করতে পারতেছি না। আর একটা কথা বলি, ভাইবা বোর্ড নিয়ন্ত্রণকারী হবেন আপনি। আপনি যদি যে প্রশ্ন জিজ্ঞেস করতে, এই প্রশ্নে যদি বলেন আপনি নতুন কিছু টাইনে আনেন, তাহলে ওই নতুন কিছুতে আপনার যাবে। ধরেন আমি একটা উদাহরণ দিই। আপনারা জিজ্ঞেস করছে রেস জুডিকাটা কোথায় আছে, আপনি বলবেন যে স্যার রেস জুডিকাটা দেওয়ানি কার্যবিধির 11 ধারায় আছে। এখন আপনি যদি বলেন স্যার রেস জুডিকাটা দেওয়ানি কার্যবিধির 11 ধারায় আছে, ফৌজদারি কার্যবিধি 403 ধারায় আছে, সাক্ষ্য আইনের 40 ধারায় আছে, সংবিধানের 35-2 এ আছে, জেনারেল ক্লোজেস অ্যাক্টের 26 ধারায় আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারায় আছে, এটা যদি এক নিঃশ্বাসে বলে যান, তাহলে কিন্তু আপনার বলবে যে বলেন তাইলে অমুক আইনের ওই ধারায় কি কি আছে, এই ধারার মধ্যে পার্থক্য কি কি বলেন। কিন্তু আপনি যদি বলতেন যে রেস জুডিকাটা কোথায় আছে, দেওয়ানি কার্যবিধির 11 ধারা, আমি অন্য কোনো আইনে গেলাম না, যদি উনি আমার পাল্টা জিজ্ঞাসা করে যে আর কোনো আইনে আছে, তখন বললেন যে এই আইনে আছে। বুঝছেন? আপনারা জিজ্ঞেস করছে যে ইনহেরেন্ট পাওয়ার কোথায় আছে। এখন কোন কোন মানে দেওয়ানি ফৌজদারি কিছু মেনশন করে নাই, আপনার দুই জায়গা বলার দরকার নাই, আপনি বলবেন যে ইনহেরেন্ট পাওয়ার আছে স্যার, যেটা মনে পড়ে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায়। বুঝছেন? পরবর্তী প্রশ্ন যদি করে যে আর কোথাও আছে, স্যার দেওয়ানি কার্যবিধির 151 ধারায়। যদি জিজ্ঞাসা করবে এরপরে দুইটার ভিতর পার্থক্য কি, স্যার ফৌজদারি কার্যবিধিতে শুধু হাইকোর্ট বিভাগের আছে, দেওয়ানি কার্যবিধিতে সকল আদালতের আছে। কিন্তু আপনারা যদি জিজ্ঞাসা করে যে 561 ইনহেরেন্ট পাওয়ার কত ধারায় আছে, 561 ক ধারায়, এটা কোয়াশমেন্ট বলে, কোয়াশমেন্ট কি আপনারা কেউ জিজ্ঞেস করছে? তাহলে প্রশ্ন চলে যাবে কোথায়? ওই কোয়াশমেন্টে। বুঝতে পারছেন? তাহলে তাহলে আপনার ভাইবার আপনি হচ্ছেন নিয়ন্ত্রণকারী, মানে আমি উত্তরগুলো খুব সিম্পল দেব, আমি যে বেশি জানি এটা জাহির করতে আমি যাব না। বুঝেন কিনা? ধরেন আমি আমার ভাইবা বোর্ডের হাইকোর্ট বিভাগের ভাইবা বোর্ডের এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার হাইকোর্ট বিভাগের ভাইবা নিয়ে আমার সাথে ওনারা খুবই ইনজাস্টিস করছে। আমি প্রথমবার ভাইবা দিতে গেছি, আমার ভাইবা ওনারা নেয় নাই, একটা লেম এক্সকিউজ দেখাইয়া। পরে আমি 10-12 দিন ওই বার কাউন্সিলে ঘোরাঘুরি করছি, খুবই অসহায় ভাবে। একেবারে শেষ দিন গিয়ে আমার ভাইবা নিছে ওই সেই বোর্ডে। তো ভাইবা বোর্ডে ভাইবার দিন দুই জাস্টিস এক অ্যাডভোকেট, ইউসুফ হোসেন হুমায়ুন বার কাউন্সিলের সহসভাপতি। এখন উনি আমার জিজ্ঞেস করছে যে কোন বার থেকে আসছেন, অমুক বার, প্র্যাকটিস করবেন হাইকোর্টে, জি। উনি বলতেছে সর্বশেষ কোন মামলা হিয়ারিং করছেন, 2019 সালে ভাইবা হয়েছে। এখন ওই মুহূর্তে আমি ভেবে পাচ্ছি না যে কোন মামলার কথা আমি বলবো সর্বশেষ। এখন উনি বলতেছে, আমি চুপ করে আছি, তা উনি বলতেছে যে বলেন কোন মামলা হিয়ারিং করছেন সর্বশেষ। তো তখন একটু চুপ থাকে দম নিয়ে বললাম স্যার না, যৌতুকের মামলায় জামিন শুনানি করছি। আসলে তো জামিন শুনানি করি নাই, যৌতুকের মামলায় জামিন শুনানি করছি, যাতে ওনারে টাইনি নিয়ে গেছে আমি যৌতুক নিরোধক আইনের অধিক। কোন আইনে? যৌতুক নিরোধক আইনের কোন কত ধারায়, এত ধারায়। এখন যৌতুক নিরোধক আইনের উনি যা খুশি আমারে জিজ্ঞেস করুক, আমার কোনো সমস্যা নাই, আমি উত্তর ওনারে দিতে পারবো। বুঝতে পারছেন? এখন আমি যদি ওনারে বলতাম যে আমি খুনের মামলায় জামিন শুনানি করছি বা আমি করছি, তাহলে যা আমি পারি না সেই দিকে আমার টেনে নেওয়া যাবে না। বুঝতে পারছেন? আপনাদের অনেকের যে হাফিজ আজকে শুনানি করছেন নাকি, হাফিজ শুনানি করছেন, ধরেন হাফিজ বার কাউন্সিল ভাইবা উঠে গেছে, হাফিজরা জিজ্ঞাসা করবে যে কি হাফিজ সাহেব গোপালগঞ্জ থেকে আসছেন, বলেন সর্বশেষ কোন মামলা হিয়ারিং করছেন। হাফিজ বলবে স্যার উপরে ওই যে সুজন মোল্লা, কি কোন স্যার, সুজন মিয়ার কোর্টে হিয়ারিং করছি, ওই জায়গায় আপনি ফেল। বলবেন যে কেন? পারেন যদি আপনি ঠিকভাবে বলেন, ঠিকভাবে বলেন, আপনি কি শুনানি করার যোগ্যতা আপনার হয়েছে? আপনি যদি একবারে বলেন স্যার অমুক মামলায় হিয়ারিং করছি, এটার আপনার একটা অযোগ্যতা। যদিও বাস্তবে করেও থাকেন, ওই জায়গায় গিয়ে কি বলা যাবে না যে আমি অমুক মামলায় হিয়ারিং করছি। বুঝতে পারছেন? আমি সিনিয়রের সহায়তা করে থাকি, সিনিয়রের সাথে সর্বশেষ অমুক মামলার হিয়ারিং এ আমি ছিলাম, কিন্তু কখনোই নিজে নিজে বলতে যাবেন না যে আমি অমুক মামলার হিয়ারিং করছি, এটা কিন্তু বললেন না। বুঝতে পারছেন?
হ্যাঁ, এই তো আমি বললাম কি করে দেখেন। আচ্ছা, তো এজন্য এইগুলা হলো খুব বেসিক কথা। আর আমি আপনাদের প্রতিটা আইনের যে সিপিসি তে কি পড়া লাগবে, সিআরপিসি তে কি পড়া লাগবে, এসআরএফ কি পড়া লাগবে, তাছাড়া ওই যে কতগুলো এডিশনাল ল যেগুলো আছে, অতিরিক্ত আইন এক্সট্রা যেগুলো, সংবিধানের কিছু পড়বো আমরা। তারপরে আপনার স্টাম্পস অ্যাক্টের কিছু পড়বো। তারপরে এই বাংলাদেশ সংবিধানের কিছু, এই যা যা আছে গোপালগঞ্জের দর্শনীয় স্থান বা অন্যান্য জেলা যারা আছেন সেই স্থানের দর্শনীয় স্থান, সেই এলাকার জাস্টিসের নাম, সেই এলাকার জেলা ও দায়রা জজের নাম, ডিসি সাহেবের নাম, এগুলা একটু জেনে দিবেন, বিখ্যাত ব্যক্তিদের নাম এগুলা জেনে দিবেন। তাহলে আমরা প্রথমে একটু আসি, আপনাদের যে একটা এডিশনাল পেপার দিছি কেস ডায়েরি, এটা একটু হাতে নেন সবাই। অনলাইনে যারা আছেন এটা একটু দেখেন, আপনারা যার যার কেস ডায়েরি আছে করে আমাকে দু এক দিনের মধ্যে দেখাবেন, অনলাইন অফলাইন সবাই। এখানে দেখেন আপনারা কেস ডায়েরি এইভাবে লিখবেন, লিস্ট অফ, এ জায়গা ক্রিমিনাল কেসেস, লিস্ট অফ, আপনি এখানে লিখতে পারেন লিস্ট অফ 5 ক্রিমিনাল কেসেস। কারণ ক্রিমিনাল কেস কয়টা লেখা লাগবে? 5টা। তো এখানে কেস 1 এইভাবে দিয়ে লিখেন, ডেট এত, মানে আমি সিনিয়রের সাথে কাজ করা শুরু করছি 3/1/2013। আমি আপনাদের বলি, আমার কন্ট্রাক্ট, আমার পিপিলিস কন্ট্রাক্ট ডেট ছিল 31/12/2012, 31/12/2012। আর আমি তাহলে এই মামলায় ওনার সাথে গেছি কবেতে? 3/1/2013, মানে জানুয়ারি মাসের 3 তারিখে। বুঝছেন? গোপালগঞ্জ জিআর 1/13, অন বিহাফ অফ অ্যাকিউজড। অন বিহাফ অফ অ্যাকিউজড মানে কি? আমি আসামি পক্ষে ছিলাম। আচ্ছা, স্টেট ভার্সেস রফিক এন্ড আদার্স। এই রফিক এন্ড আদার্স আপনাদের অধিকাংশের সাথে মেলার কথা আছে কিনা দেখেন, কার কার সাথে মিলে? রফিক এন্ড আদার্স পাইছেন? আন্ডার সেকশন 323, 379 অফ দ্য পেনাল কোড। 323-এ আছে সাধারণ আঘাত, আর 379-তে আছে কি? চুরি। এরপরে এখানে ব্রাকেটে লিখছি ফর পুলিশ রিপোর্ট, মানে এই মামলাটা আছে কোন পর্যায়ে? তদন্ত পর্যায়ে আছে, পুলিশ রিপোর্টের জন্য আছে। তো তারপরে আপনি বাংলায় লিখতে পারেন সংক্ষিপ্ত বিবৃতি বা সংক্ষিপ্ত বিবরণ, আর ইংরেজিতে লিখলে কি লিখবেন? কেস ইন ব্রিফ। এই যে দেখেন এত বড় করে ওই আরজিতে হুবহু কি আছে এটা লেখার কোনো দরকার নাই, খুব সংক্ষেপে। সংবাদদাতা এই মর্মে লিখিত এজাহার দায়ের করেন যে ঘটনার তারিখ ও সময় তিনি বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা তাকে মারপিট করে, তার নিকট থেকে মালামাল চুরি করে নেয়, যার আনুমানিক মূল্য কত টাকা? 80,000 টাকা। এখন আমি একটু আপনাদের বলি যে এটা 13 সালের মামলা, বর্তমানে আইন সংশোধন হয়েছে, 5 লাখ টাকা পর্যন্ত সামারি ট্রায়াল। চুরি যদি হয়, আগে ছিল ওই যে 25-এর আগে 10,000 টাকা পর্যন্ত, এখন 5 লাখ টাকা পর্যন্ত ওই মামলাটা বিচার হবে কোথায়? সামারি ট্রায়ালে। তো সমস্যা নাই, সামারি ট্রায়াল হলে হোক। অদ্য ধার্য তারিখ থাকায় সকল আসামিরা স্বেচ্ছায় হাজির হয়ে জামিনপ্রাপ্ত হয়, মামলা চার্জশিট গৃহীত হয়, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বদলি করা হয়। তারপরে আতাং লিখবেন, মানে হচ্ছে আগামী তারিখ এত, মানে এই তারিখে এই অ্যাকশন নিছে, আর আগামী তারিখ 3/2/2013। তো আপনি আপনার কেস ডায়েরি যেদিন সিনিয়রের সাথে কাজ করছেন সেই দিনের প্রথম তারিখ দিবেন এইটা, আর আগামী তারিখ 1 মাস পরে দিবেন, অবশ্যই সেটা যেন ছুটির দিন না হয় দেখা। বুঝছেন? তারপরে আবার কি 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চে দিয়েন না তারিখ বিচার ফাইলে। এখানে একটু ক্যালেন্ডার দেখে নিতে হবে। বিচার ফাইলে হাজির হয়ে পুনঃজামিন এবং চার শুনানির জন্য, তারপরে ডেট এত। যারা কোর্টে যান তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না, কিন্তু যারা যান না তাদের কাছে একটু জটিল লাগতেছে, বাট এগুলো খুব সোজা। অদ্য আসামিগণ বিচার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন, উভয় পক্ষকে শুনানি অন্তে বিজ্ঞ বিচার আদালত আসামিদের পূর্ব শর্তে পূর্ব জামিন মঞ্জুর করেন এবং চার শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। মানে 3-2 স্টেপ নিচে এটা। আর আগামী তারিখ কত? 3/3/2013। তারপরে দেখেন 3/3/2013-তে কি করছে? অদ্য ধার্য তারিখ উভয় পক্ষকে শুনানি পূর্বক অত্র মামলায় চার্জ গঠন করার মতো কোনো সুনির্দিষ্ট অভিযোগ্য উপাদান না থাকায় আসামি পক্ষের দাখিল আবেদনের আলোকে সকল আসামিকে ফৌজদারি কার্যবিধির এই যে গোল্ডেন 241 ক ধারা মতে মামলা থেকে ডিসচার্জ করা হয় এবং মামলাটি নথিজাত করা হয় আর কি। মানে মামলা ডিসচার্জ করতে মানে ওই মামলার কার্যক্রম শেষ।
তো এই জায়গায় 241 ক আপনারা জিজ্ঞাসা করবে যে 241 কতে কি আছে। 241 কতে আছে ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দেয়। প্রশ্ন করবে এখান থেকে যে ডিসচার্জ আবেদনের সময় কারে কারে শুনে কি কি কাগজপত্র দেখে দেখে জানেন না? উভয় পক্ষের শুনে কাগজপত্র দেখে, কিন্তু আসামির দাখিলে কোনো কাগজ দেখবে না। এই হলো প্রশ্ন। বুঝতে পারছেন? তাহলে নিষ্পত্তির তারিখ 3/3/2013, তাহলে আমার মামলা কিন্তু এই জায়গায় শেষ। এখন আপনি যদি পড়ার না পড়েন যে না আমি এত কষ্ট করে এই পর্যন্ত আসছি এইটুক মামলা লিখবো কেন, তাহলে লিখবেন চার্জ গঠন করে অমুক তারিখে PW1 সাক্ষ্য দিছে, তারে জেরা করছে, অমুক তারিখে আরো সাক্ষীদের সাক্ষ্য ক্লোজ হইছে, তারপরে 342 হইছে এতদিনে, তারপরে আসামিরা সাফাই সাক্ষী, আসামি 5 জন সাফাই সাক্ষী দিছে, তারপর যুক্তিতর্ক হইছে, তারপরে যাইয়া রায় দিছে, রায়ের পরে আমি আপিল করছি, আপিলের পরে আপিলের রায় দিছে, এরপরে হাইকোর্টে গেছে, আর জানি না। মন যদি না মানে তাইলে এতদিন পর্যন্ত এতদূর পর্যন্ত দিবেন, বাট অ্যাকচুয়ালি দেওয়া লাগবে কতদিন? 6 মাস। আর 6 মাসের আগে শেষ করে দিলে আরো ভালো, যে আমি 5-5টা এই মামলায় কাজ করছি। যদি বলে যে আপনি এই 5-5টা ছাড়া আর মামলায় কাজ করেন নাই, জি স্যার করছি, বাট যে তালিকাটা আমি ওখানে দিয়েছি সেই 5টা মামলার পরিপূর্ণ বিবরণ এই যে। বুঝছেন? কেস 2 দেখেন, ডেট 3/1/2013। আপনাদের তো সবার তো আর 1 সাল না, কারো 19, কারো 20, কারো 22, কারো 24, কারো 25ও আছে। 25 নাই হয়তো বা। আপনারা এই রিটেন ফর্মে যে কেসের যে লিস্ট দিছে সেই লিস্ট অনুসারে কেস ডায়েরি করবেন। নতুনটা দিবেন, জি। নতুনটা যা লিখে দিছি ওইটা। হ্যাঁ। যে আচ্ছা বলে রাখি, আপনাদের পেপার জমা দিতে হবে। ডেট দিলে ওই ফর্ম পূরণ করা লাগবে, এই কেস আবার ওই জায়গা লেখা লাগবে, হয়তোবা টাইপ করা থাকবে, নাও লেখা লাগতে পারে, বাট ওই 3টে স্টাম্পে কার্টিস পেপারে এগুলো পূরণ টুরণ করে ওই জায়গায় গিয়ে আবার হাতে হাতে জমা দিয়ে আসতে হবে বার কাউন্সিলে। টাকা দেওয়া লাগবে একবার, স্যার এই কেস সার্কুলার দিলে লিস্টটা কি ভাইবার সত্যায়িত আগে। করতে হবে স্যার? এই কেস লিস্টটা কি সত্যায়িত করতে হবে? কেস লিস্ট তো সত্যায়িত করা লাগবে না, কেস লিস্ট তো আপনার কেস ডায়েরিতে লিখবেন, এটা তো আলাদা কিছু না, কেস মানে ডায়েরিতে ওই যে লিখবেন। কাগজটা লিগাল কার্টিস পেপারটা স্যার ওটাই? হ্যাঁ, ওটা তো অবশ্যই আপনার সিনিয়রের স্বাক্ষর থাকবে, ওই জায়গায় ফরম্যাটই আছে, গিয়ে পাবেন। আমরা অনলাইনে ফর্ম পূরণ করলে ওটা স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে, তো এইগুলা নিয়ে আপনাদের টেনশন নাই। স্যার নিজে যাইতে হবে না কাউকে পাঠালে হবে স্যার? নিজে যে ঘুরে আসলেন, বার কাউন্সিল নতুন বার কাউন্সিল হয়েছে দেখে শুনে আসলেন আর কি। আচ্ছা ফান করলাম, কাউরে পাঠাইলেও হবে। দেখেন, হ্যাঁ, তো তাহলে দেখেন, টুঙ্গিপাড়া জিয়ার এস্টেট ভার্সেস মনির অ্যান্ড আদার্স আন্ডার সেকশন 448 380 অফ দ্য পেনাল কোড। 448-এ কি আছে আপনাদের কারো মনে আছে? অনলাইন অফলাইন? জি স্যার, ট্রেসপাস স্যার। গৃহভঙ্গে স্যার, গৃহপ্রবেশ। ক্ষতি স্যার। গৃহপ্রবেশের শাস্তি স্যার, অপরাধজনক গৃহপ্রবেশের শাস্তি। অপথে গৃহ প্রবেশ মাসুদ, অনধিকার গৃহ প্রবেশ, অপথে গৃহ প্রবেশ না। আর অপরাধজনক তিনশো ভুল হয়েছে। আশিতে কি আছে? স্যার চুরির শাস্তি স্যার। বাসা বাড়ি হতে চুরি স্যার। বাসা বাড়িতে চুরি, জি। তাহলে এই মামলার বিবরণও একই রকম, যে ঘরে ঢুইকা এত টাকা নিয়ে গেছে, ওই বিবরণ ঢুকু এক, বিস্তারিত পড়তেছি না। পরে ওই 241 ক ধারায় তারে সবাই কি দিয়ে দিছে? অব্যাহতি দিয়ে দিছে। এখন আপনার যদি মন চায় আরো 2-1 তারিখ আপনি টানতে পারেন, এতেন আপনার ইচ্ছা। তারপরে দেখেন, কোটালীপাড়া জিয়ার 3/13 এস্টেট ভার্সেস আনিস এন্ড আদার্স। এই বলেন দেখি, আপনারা বলেন তো যে জিয়ার মামলা আপনারা শনাক্ত করবেন কেমনে? নাম দেখে কেমনে? রাষ্ট্র বনাম অমুক। আর জিয়ার মামলার ক্ষেত্রে কি থাকে বলেন? জি। তো এটা ধারা দেখেন, 323, 324, 325, 326। তো এই মামলায় অনেক কিছু আছে। 323-এ আছে স্বেচ্ছায় আঘাত, 324-এ আছে স্বেচ্ছায় আঘাত অস্ত্র দিয়া, 25-এ আছে কি স্বেচ্ছায় গুরুতর আঘাত, আর স্বেচ্ছায় গুরুতর আঘাত অস্ত্র দিয়ে কত? 326।
তো এই কেস থেকে আমারে জিজ্ঞাসা করছে, কেস ডায়েরি থেকে, যে বলেন যে একজন ব্যক্তি তার হাড়ও ভাঙে নাই, কোথাও আঘাতপ্রাপ্ত হয় নাই, কিন্তু সে 20 দিন যাবত কোনো কাজকর্ম করতে পারে নাই, এটা কি গুরুতর আঘাত হবে কিনা? অবশ্যই জি স্যার। গুরুতর আঘাত হবে। কত দাঁড়ায়? 326। 326। 26 হওয়ার কাম তিনশো নাই। ছাব্বিশের লাস্ট পয়েন্ট স্যার। 320 ধারায় গুরুতর আঘাত যে 8টা আছে তার ভিতরে শেষটা, বলবেন যে গুরুতর আঘাত। 26 হইতে হলে তো অবশ্যই সেটা আপনারে ওই ডেডলি ওয়েপেন দ্বারা আপনার আঘাত করতে হবে। আর সেম হাত ভাঙছে কিন্তু অস্ত্র দিয়ে আঘাত করে নাই, 325। আর অস্ত্র দিয়ে আঘাত করলে 326। হাত ভাঙছে, অস্ত্র দিয়ে আঘাত করছে, 326। আর এই জায়গায় ওই জায়গায় আমাদের মেডিকেল কোর্ট কাছারিতে জামিন শুনানি বা ওই মেডিকেল সার্টিফিকেটের ব্যাখ্যা এই জায়গার দরকার নাই, আপনি দণ্ডবিধির মধ্যে থাকেন যে 2 ইঞ্চি কাটছে, 3 ইঞ্চি কাটছে, এইগুলা দিয়ে দরকার নাই। তো এটা একটু পড়ে নিবেন। আর এবং পড়বেন। আমরা পরের মামলাটা দেখি, কেস 4। এটা আপনাদের হোম টাস্ক, এটা রিডিং করবেন এবং যার যে কেস আছে ওটা নিয়ে ওই সংশ্লিষ্ট ধারা নিয়ে একটা কেস ডায়েরি খসড়া তৈরি করবেন। তারপরে একেবারেই যদি কেউ না পারেন আমি তো আপনাদের করে দিব, সমস্যা নাই। আহ কেস 4 দেখেন, কাশিয়ানি জিয়ার এত স্টেট ভার্সেস রিয়াজ এন্ড আদার্স। 341 আছে। 341-এ আছে কি বলেন, মনে আছে কারো? অনলাইন অফলাইন বলেন। স্যার পেনাল কোডের 341 বেআইনি বাধা। বেআইনি বেআইনি বাধা স্যার। বাধা। 379-তে চুরি। আর 506-এ কি? ক্রিমিনাল ভয় ইন্টিমিডেশন, স্যার। ভয় দেখানো। ভয় দেখানো, বলেন তো 506-এর সর্বোচ্চ শাস্তি কি? স্যার দ্বিতীয় অংশে 7 বছর আছে সম্ভবত স্যার। 506-এর সর্বোচ্চ শাস্তি হচ্ছে 7 বছরের, যেটা বলেন ক্লজ 2। তো এই জায়গায় তাহলে এই মামলা যদি আপনি দেখেন, একজনের বাধা দিছে, চুরি করছে এবং তারে ভয়ও দেখাইছে, তো একই টাইপের করলে পেরে যাবেন। 5 নাম্বারে চলে আসেন। 5 নাম্বার, মকসুদপুর সিয়ার। সিয়ার এতক্ষণ আমরা 4টে দিছি জিয়ার। আর কেস ডায়েরিতে আপনি ইচ্ছামতো মামলা দিলে হবে না। কেস ডায়েরিতে আপনি ওই যে আপনার তালিকায় যে 5টা মামলা দিবেন, ওই 5টার বিবরণ দিবেন। আরো যদি বেশি মন চাই দিবেন, কিন্তু দেওয়া ম্যান্ডেটরি না। কিন্তু থাকতে হবে কোন কয়টা? এই 5টা। আর একটা কথা বলে দিই, এটা তো শিখাবই। যদি বলে যে আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে, বলবেন স্যার 2 সাইডে করে, তবে ফৌজদারি বেশি বা ক্রিমিনাল বেশি। এক সাইডে করে এটা বলার দরকার নাই। আর যদি বলে আপনারে যে আপনারে কোন কোন সাইড থেকে প্রশ্ন করবে, বলেন, বলবেন যে স্যার আমি মোটামুটি সব সাইডই পড়ে আসছি, সব সাবজেক্ট, যে কোনো এক জায়গা থেকে করতে পারেন। কিন্তু যদি বলেন যে ফৌজদারি, যদি বলেন যে দেওয়ানি, তাইলে কিন্তু ওই জিনিসটা আপনার জন্য ভালো হবে না। তাহলে ওখানে ওই দিকে ঢুকে যাবে। যদি আপনার খুব বেশি ভালো প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু আটকে যাবেন। আচ্ছা, অন বিহাফ অফ কমপ্লেইনেন্ট, বলেন তো নালিশি মামলায় পক্ষদের কি বলে? স্যার নালিশি ফরিয়াদি মামলায় স্যার। ফরিয়াদি আর হলো আসামি। অভিযোগকারী আর আসামি নাকি? আর দিয়ার মামলায় স্যার অভিযোগ এজাহারকারী আর হলো স্যার আসামি। জি। তো রহিমা বেগম ভার্সেস রহমত আলী, আন্ডার সেকশন 4 অফ দ্য ডাউরি প্রভিশন অ্যাক্ট 1980। এখন আর ডাউরি প্রভিশন অ্যাক্ট 1980 নাই, এখন হলো ডাউরি প্রভিশন অ্যাক্ট 2018। 2018 সব শিখাবানি, সমস্যা নাই। চলে আসেন সিভিল কেসেস। আপনারা অনলাইন অফলাইনে যারা আছেন, আপনাদের কাদের সিভিল কেসের ধাপগুলো মনে আছে? কার মনে আছে বলেন? দেওয়ানি মামলার স্যার ধাপগুলো বলতে কার পারবো মনে আছে? স্যার। স্যার বলতে পারবো। আর কে পারবেন? আমি পারবো স্যার। দেখে আমির উদ্দিন বলেন তো দেওয়ানি মামলার ধাপগুলো। প্রথমে স্যার আরজি দাখিল স্যার। হ্যাঁ জি। জি তারপরে স্যার, আরজি দাখিলের পরে স্যার সমন ফেরত স্যার। সমন ফেরতের পরে স্যার জবাব দাখিল। তারপরে জবাব দাখিলের পরে স্যার এডিআর স্যার। তারপরে তারপরে স্যার 30 ধারা। তারপরে স্যার 30 ধারা তদবির। হ্যাঁ, তারপরে স্যার ইস্যু গঠন। তারপরে স্যার পিএস। তারপরে স্যার যুক্তি তর্ক। তারপরে স্যার রায়। তারপরে আপিল স্যার। আচ্ছা শুনেন আমি বলে দিই। দেওয়ানি কার্যবিধির প্রথম যে ধাপ আরজি দাখিল নাকি, তারপর হচ্ছে সমন, তারপর হচ্ছে লিখিত জবাব,
তারপরে এডিআর, এডিআর ব্যর্থ হলে ইস্যু গঠন, ইস্যু গঠনের পরে 30 ধারা ডিসকভারি এন্ড ইনস্পেকশন, তারপরে এসডিপিএস সেটলিং ডেট ফর পারেমটরি হিয়ারিং, তারপরে পিএইচ মানে পারেমটরি হিয়ারিং, তারপরে এফপিএইচ ফার্দার পারেমটরি হিয়ারিং, তারপরে আর্গুমেন্ট, তারপরে রায়, তারপরে ডিক্রি, ডিক্রির পরে আপিল, আপিলের পর রিভিশন, রিভিশনের পর কি লিভ টু আপিল নাকি? এততে দরকার নাই, আপিল পর্যন্ত থাকলেই হবে। আর সোলেটিয়ামের ওই মহিলা যদি হয় তাহলে সে ওই যে লিভ টু আপিল পর্যন্ত নিয়ে যাবে। 22 ধারার উদাহরণ মনে নাই? 22 ধারার একটা কেস রেফারেন্স, যে মহিলা বাড়ি জি বাড়ি স্যার, বিক্রি করা। লুৎফর রহমান ভার্সেস গোলাম আহমেদ শাহ। জি, তো তাহলে দেওয়ানি মামলাগুলো একটু দেখেন। কেস 1 ডেট এত, টাইটেল সুট নাম্বার এত, অন বিহাফ অফ প্লেইনটিফ। দেওয়ানি মামলায় বাদী বিবাদীরা কি বলে সুজন সাহেব? প্লেইনটিফ আর ডিফেন্ডেন্ট নাকি? প্লেইনটিফ আর ডিফেন্ডেন্ট। অনিল কৃষ্ণ বিশ্বাস ভার্সেস ভবসিন্ধু বিশ্বাস এন্ড আদার্স, গোপালগঞ্জ অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট ফর সার্ভিস রিটার্ন। আচ্ছা, এখন একটু শিখে নিয়েন, বর্তমানে কিন্তু আর্থিক এখতিয়ার বাড়ানো হয়েছে। অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট 15 লাখ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট 25, যুগ্ম জেলা জজ অসীম, আর জেলা জজ আমানুল, মানে অসীমের নামই তো আমানুল। আচ্ছা, তাহলে যুগ্ম জেলা জজ অসীম, জেলা জজ অসীম। এখন তাহলে আপনারা একটা প্রশ্নের উত্তর দেন তো। ধরেন একটা মামলার মামলার মূল্যমান ধরেন 1 কোটি টাকা, এটা তো জেলা জজের কাছেও দায়ের করা যায়, যুগ্ম জেলা জজের কাছেও দায়ের করা যায়, করবেন কোথায়? কেন? স্যার নিম্ন যুগ্ম স্যার, স্যার, সর্বনিম্ন কোর্টে 15 স্যার। ধারায় বলা আছে স্যার, আর্থিক এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে স্যার। দেওয়ানি কার্যবিধির 15 ধারায় বলছে যে প্রতিটি দেওয়ানি মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে দায়ের করা যাবে। অর্থাৎ যে মামলা 2 জায়গায় দায়ের করা যায় বা 4 জায়গায় দায়ের করা যায়, দেখতে হবে ওদের ভিতর সর্বনিম্ন কি, সেই জায়গায় দায়ের করতে হবে। হবে। তো এই জায়গায় এই মামলাটা বলছে হচ্ছে যে টাইটেল সুট নাম্বার এত ফর সার্ভিস রিটার্ন। এই জায়গায় একটা জিনিস লেখা হয় নাই, এটা হলো সুট ফর, এই যে দেখেন, বাদী সংশ্লিষ্ট বিজ্ঞ দেওয়ানি আদালতে বিবাদীর বিরুদ্ধে উক্ত মামলা আর্জি দাখিল করে বর্ণনা করেন যে বিবাদীগণ বিগত এসে রেকর্ড চলাকালে বাদীর সত্ত্বেও দখলীয় জমি বাদীর অজান্তে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে তাদের নামে রেকর্ড করে নাই। তাহলে এই মামলাটা হলো সুট ফর ডিক্লারেশন, ওই যে রেকর্ড করাই নিছে আর কি। তাহলে এটা কি মামলা বলেন? সুট ফর ডিক্লারেশন। যে এখানে ঘোষণামূলক মোকদ্দমা। সো আপনারা জিজ্ঞাসা করতে পারে যে ঘোষণামূলক মামলা কখন করে, কখন করে? কারো একটা আইনগত অধিকার আছে, সেই অধিকার যদি কেউ অস্বীকার করে বা অস্বীকার করার কি নাই, উদ্যোগ নাই, সেই ক্ষেত্রে সে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে। বাট মনে করাই দিই, ঘোষণামূলক মামলার ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার কি চাইতে বিবেচনামূলক না বাধ্যতামূলক? যদি আপনি আনুষঙ্গিক প্রতিকার না চান, সাথে সাথে খারিজ করবেন না, বাট ওই মামলা আপনার ফর্মাল ডিফেক্ট আছে। এই যে একটা ভাইবার প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করে, ফর্মাল ডিফেক্ট কি বলেন? ফর্মাল ডিফেক্ট মানে হলো বলবেন যে স্যার, যে মামলা আমার আপাতত খারিজ হচ্ছে না, কিন্তু ওই ত্রুটির কারণে আমি মামলায় জিততে পারবো না। যেরকম ঘোষণামূলক মামলার সাথে সাথে আমার আনুষঙ্গিক প্রতিকার যদি আমি না চাই, তাহলে ওই মামলায় ফর্মাল ডিফেক্ট থাকে। একটা উদাহরণ দিয়ে দিবেন যে ঘোষণার সাথে সাথে যদি দখল চাওয়ার সুযোগ থাকে, দখল চাইতে হবে। যদি আমি দখল না চাই, তাহলে ওটা কি ই আছে? ফর্মাল ডিফেক্ট। ফর্মাল ডিফেক্টের বিরুদ্ধে প্রতিকার কি মনে আছে? জি স্যার, নতুন করে মামলা তুলে নিয়ে অনুমতি সাপেক্ষে মামলা উইথড্র করে নিয়ে আবার দায়ের করা স্যার। ফর্মাল ডিফেক্ট যদি স্যার থাকে, আর্জি সংশোধন করলে হবে স্যার, হ্যাঁ, আর্জি আর্জি সংশোধন সংশোধন করতে হবে স্যার, তার 6 আদেশের 17 বিধি মোতাবেক আর্জি সংশোধন করতে হবে স্যার। সব শিখাই দিব, সমস্যা নাই। এমনি এটা একটু দেখাচ্ছি। তো দেওয়ানি মামলায় আপনি কয়েক তারিখ গিয়ে, এই যে আমি একেবারে শেষের পর্যায়টা যদি দেখেন, যে উভয় পক্ষ নিযুক্ত আইনজীবীর মাধ্যমে হাজিরা দাখিল করিয়া মোকদ্দমাটি নিষ্পত্তি করবে লিখিত সলিনামা দাখিল করেছে। আপনি আর্জি দিলেন, সমন দিলেন, লিখিত জবাব দিলেন, এডিআর ব্যর্থ হলো, ইস্যুও গঠন করলেন। ইস্যু গঠন করার পর দেখা গেল বলে দিলেন যে উভয় পক্ষ সলে ডিক্রি নিয়ে নিছে, বা এডিআর এ গিয়ে মধ্যস্থতা হয়ে গেছে। যে কোনো একটা যা খুশি তাই দিতে পারেন, এটা লিখতে আরো অনেক মজা। আপনার 70 মামলার কাহিনী যে দিতে হবে এমন কোনো কথা নাই, বুঝছেন? এত সত্যবাদী হওয়ার দরকার নাই জীবনে। আচ্ছা, তারপরে দেখেন টাইটেল সুট নাম্বার এত, অন বিহাফ অফ কে? প্লেইনটিফ। এটা হলো সুট ফর ইনজাংশন, এখানে লেখা উচিত ছিল, এখানে একটু দেওয়ানি মামলা আপনাদের ওই জায়গায় লেখা আছে, ওখানে সুট ফর ইনজাংশন। তাহলে ইনজাংশন এর মামলা করে কখন বলেন?
স্যার বেদখলের হুমকি দিলে বা উদ্যোগ নিলে স্যার। কোন চুক্তি ভঙ্গের হুমকি দিলে বা বেদখলের হুমকি দিলে তখন নিষেধাজ্ঞার মামলা দায়ের করে থাকে। কত ধারায় নিষেধাজ্ঞা থেকে প্রশ্ন আসবে দেওয়ানি কার্যবিধিতে? 52 ধারা স্যার। 54 ধারা ধারা, স্যার। অধিকার আইনের 54 ধারা বলবে যে 54 ধারা। নিষেধাজ্ঞা কাকে বলে, অস্থায়ী নিষেধাজ্ঞা কি স্থায়ী নিষেধাজ্ঞা কি সব বুঝাবো, সমস্যা নাই। তো এটাও ওই যে একসময় সোলে করে দেওয়া হয়েছে। 3 নাম্বার কেসটা দেখেন, বাসায় গিয়ে এটা পড়বেন। 3 নাম্বার কেসও অস্থায়ী নিষেধাজ্ঞা চিরস্থায়ী নিষেধাজ্ঞারই মামলা, একই টাইপের ঘটনা। এটাও আমি সোলে করে দিছিলাম, আমি অতদূর টানি নাই। 4 নাম্বারটা দেখেন, মিস কেস, মিসেলেনিয়াস কেস, সুট ফর প্রিএমশন। অনেকে প্রিএমশন শব্দের অর্থ বুঝেন না। আর যদি আমি একটু কথা বলি আপনাদের, আমি তো জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম, সবার কেস ডায়েরি তো এক না। যার ওই জায়গায় নতুন ধারা আছে, নতুন মামলা আছে, কেস ডায়েরিতে যে ধারাগুলো আছে এগুলো সম্পর্কে ভালো ধারণা নিয়ে যেতে হবে। ধরেন আপনার পরীক্ষায় প্রশ্ন করবে যে প্রিএমশনের মামলা করা যায় কোন আইনে? প্রিএমশনের স্যার এটা মামলা ফ্ল্যাট এক স্যার। প্রিএমশনের মামলা করা যায় স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টে। প্রিএমশনের মামলা করা যায় নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্টে। প্রিএমশনের মামলা করা যায় ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্সে। তো অত দিয়ে কাজ নাই, বলবেন যে প্রিএমশনের মামলা হলো অগ্রকরের অধিকার। একজনের ভাই জায়গা বিক্রি করে দিয়েছে, আপন ভাইয়ের কাছে বিক্রি করে নাই, তাহলে ওই জায়গা কেনার সবার আগের অধিকার কার? তার ভাই। এটা হলো প্রিএমশন। সুফা। এইগুলো সব পড়াবো, সমস্যা নাই। তো এটা কয়েক তারিখ টানা হয়েছে, লাস্টে চলে আসেন কেস 5, 4/1/2013, ফ্যামিলি কোর্ট কেস, পারিবারিক মামলা। আহ, এত অন বিহাফ অফ কে? ডিফেন্ডেন্ট। সো ফ্যামিলি কোর্টটা আমি যখন এটা লিখেছিলাম তখন পারিবারিক আদালত আইন 1985 ছিল। বর্তমানে পারিবারিক আদালত আইন হয়েছে 2023। 2023-এ মামলাটা, মানে এই আইনটা আবার প্রণয়ন করছে। সো এই হলো মূল কেস ডায়েরির মূল কথা। আপনারা বাসায় গিয়ে একবার পড়বেন যদি কোনো কিছু না বুঝেন। আর আপনাদের যার যে অ্যাপ্লিকেন্ট কপিতে যার যে কেস আছে যা বুঝেন, আপনাদের আগামীকালের দায়িত্ব হলো আপনার ওই কেস ডায়েরির একটা খসড়া আমারে দেখানো যে আমি এটা করে আনছি, হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা। অলটা হচ্ছে ডেটে, আপনার তো 22 সাল, তাহলে আপনি তো এখানে 13 সাল লিখলে হবে না। হ্যাঁ, ডেট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার সাথে যদি ধরেন আমার কাছ থেকে আপনারা যারা 35-40 জন যারা ফর্ম পূরণ করেছেন সবার একই কেস দেওয়া, হালকা 19-20 পার্থক্য দেখেন, সবার একই কেস দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, জি। কেন? স্যার অনলাইনে না আছেন বলেন, বলেন বলেন। স্যার কেস আমরা নতুন করে দিতে পারবো। একটু একটু আমার প্রশ্ন শুনতে দেন। আমার ডায়েরি যদি কাউ দেখতে মন চাই দেখেন, খুব এমনি হতস্তরা ডায়েরি দেখেন। কেস যে আমরা যে এর আগে 5টা সিভিল 5টা ক্রিমিনাল কেস দিয়েছিলাম। সবাই একটু কইতে হবে, আমি শুনতে পারতেছি না ওনাদের কথা। বলেন বলেন, কানন সাহেব বলেন। স্যার আমরা যে এর আগে 5টা ক্রিমিনাল 5টা সিভিল দিয়েছিলাম, ওটার বাইরে তো আমরা দিতে পারবো নতুন করে। না, নতুন করে দেওয়ার কাজ নাই, ওইগুলাই দিবেন। স্যার, হ্যাঁ বলেন। স্যার স্যার আমার প্রশ্নটা হচ্ছে এই যে কেস ডায়েরি যেটা লিখবো আমরা সেটা কি এমনি সাদাই যে অফসেট পেপারে লিখে স্পাইরাল করে নিব, না ওই যে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলোতেই লিখবো? আপনি হয়তো বা আমার কথা উত্তর বুঝেন নাই। কেস ডায়েরি আপনি একটা নোটবুক কিনবেন, আমি আমার ডায়েরির ছবি দেবো, একটা ডায়েরি কিনবেন যেখানে আপনার কোনো তারিখ থাকবে না, কোনো সাল থাকবে না। তারপরে ওখানে 5টা ক্রিমিনাল কেস 5টা সিভিল কেস পর্যায়ক্রমে লিখে দিবেন, শেষ। ও, ঠিক আছে স্যার। জি। স্যার স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন বলেন। স্যার আমার হচ্ছে শিক্ষানবিশ কাল ছিল 2021 সালে। হ্যাঁ, এখন আমি ওই রিটার্ন ফর্ম ফিল আপের সময় এখন ওই মানে আপনি আমাকে যে 10টা মামলা দিয়েছিলেন ওখানে হয়তো আমি সাল বসাই দিয়েছি 2023 2024 এরকম। আচ্ছা সমস্যা নাই, আপনি ওই যে যে সাল দেওয়া আছে ওইটা লিখলেই হবে। আপনি 6 মাস টানবেন, যে ডেটই আচ্ছা থাক না কেন, আপনি আচ্ছা ওনার সাথে তো আপনি
মানে বাস্তবে তো এখনো কাজ করতেছেন, তো ওই ওই কেসগুলাই জি আপনি স্যার। 6 মাস করলে হবে, সমস্যা নাই। স্যার আর না পারলে আমি করে দিব, সমস্যা নাই। আর বলেন। স্যার আমার কথা হলো, যেমন স্যার আমার বা কানন ভাইয়ের, আমাদের তো শিক্ষানবিশ কালটা খুব ছোট, যেমন হলো 24-এর জুলাই বা আগস্ট থেকে আমাদের আর কি শুরু হয়েছে, বা তারও পরেও হতে পারে, বা ওই রকম সময়ই আর কি। তো আমরা কি ওই 24-এর আগস্ট থেকে মানে এই যে 25 সালের ধরেন 4-5 মাস পর্যন্ত আসতে পারবো, না ওই 6 মাসের মধ্যেই ডেট গুলা লিখবো? 6 মাসের মধ্যে লিখবেন, যদি মনে চান যে 25 পর্যন্ত লিখবেন লিখতে পারেন, তবে অযথা এইগুলা করে সময় নষ্ট করার দরকার নাই। 6 মাস টেনে কেস ডায়েরিটা কমপ্লিট করে রেখে দিবেন, এরপর পড়াশোনা শুরু। আচ্ছা। আর যদি আপনারা আদাব স্যার। হ্যাঁ, যদি কেউ না বুঝেন না পারেন আমি করে দেবো, সমস্যা নাই। হ্যাঁ, মিঠুন বলেন। স্যার আমি তো ওই যে পরে আবার নতুন করে রেজিস্ট্রেশন করছিলাম, এখন আমি তো ওই যে 2019 সালে একবার আমার শিক্ষানবিশকাল ছিল, এখন আমি তো বুঝতেছি না স্যার কোনটা করবো তাহলে আমি। থাকবে না, নতুন যে কেস দিচ্ছেন সেটা স্যার একেবারে লেটেস্ট যে স্যার ফর্ম পূরণ 2024 করছেন, ছিল। লেটেস্ট যে ফর্ম পূরণ করছেন, কথা বুঝেন, লেটেস্ট ফর্মে যে কেসগুলো দিচ্ছেন জি স্যার। সেইগুলা। সেটা যদি 19 থাকে 19, সেটা যদি 24 থাকে 24, বুঝছেন? আচ্ছা ঠিক আছে স্যার, আমি তো দেইনি, আপনি দিয়ে দিয়েছিলেন, আমি জানি না স্যার। তাহলে আমি যদি দিয়ে থাকি তাহলে আপনি তো টেনশনে আছেন কেন? আচ্ছা। আচ্ছা আর ঠিক বলেন, আছে স্যার। আর বলেন, অন্যান্য যারা আছে অনেকে আছেন প্রশ্ন করেন। এই আহ, শফিকুল সাহেব, শামিমা আক্তার, সাদিয়া নূর কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? স্যার একটু অসুস্থ আছি আর কি। আচ্ছা আচ্ছা, কোন প্রশ্ন আছে? প্রশ্ন বলতে আমি এই কেস ডায়েরি সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আমি আসলে এটা নিয়ে একটু সমস্যার ভিতরেই আছি। আচ্ছা, কেস ডায়েরি নিয়ে যার যার ধারণা নাই, যে যে কিছু বুঝতেছেন না, তারা আমাকে আপনাদের ওই 5-5টা কেসের তালিকা দিয়ে আমি কেস ডায়েরি করে দিবানি, সমস্যা নাই। বাট তার আগে জি আপনার স্যার, কিছু লাগবে। জি স্যার, আমার ওই কেস তো আপনিই দিয়ে দিছিলেন স্যার। আর তো আমার দিয়ে দিতে আমি তৈরি করে দিব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক। হ্যাঁ, আর বলেন, শরীর যারা আছেন, আজাদ সাহেব, হাবিব সাহেব, আপনারা কেমন আছেন? আপনাদের সাথে তো কথা বলতে পারি নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। অভিনন্দন আপনাদের। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, ধন্যবাদ স্যার। স্যার সব আপনার ধন্যবাদ কৃতিত্ব স্যার। স্যার। যারা দুজন পাস করতে পারেন নাই, ওনাদেরকে রিভিউ করাই দিয়ে। জি স্যার, জি স্যার, কথা তাহলে হয়েছে আমাদের, ওনাদের সাথে, রিভিউ করবে ইনশাল্লাহ। তাহলে খাগড়াছড়ির স্ট্রাইক রেট 100% থাকবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা বিষয় জানার ছিল স্যার। বলেন বলেন। স্যার আমি ফার্স্টলি যখন ইন্টিমেশন জমা দিই তখন রাঙ্গামাটি থেকে দিয়েছিলাম স্যার। জি। পরবর্তীতে যখন বার চয়েস দেই আমি খাগড়াছড়ি বার চয়েস দিছি, এখন আমি স্যার কেস ডায়েরি কেসগুলো তো রাঙ্গামাটি দিছি। যেখানকার কেস দিচ্ছেন সেখানকার দিবেন, মানে বার চয়েস বলতে বার জয়েনিং দিচ্ছেন সেটা তো। জি জি, পরবর্তীতে বার জয়েনিং দিছি খাগড়াছড়ি, ফার্স্টলি দিছিলাম আমি রাঙ্গামাটি। রাঙামাটিরই কেস দিবেন। আহ, আচ্ছা ঠিক আছে স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন স্যার? এই জি, আলহামদুলিল্লাহ। স্যার আমার একটা মামলা তো ওই জায়গায় দেওয়া ছিল স্যার, সিভিল রিভিশন অর্ডার সেটিসাইড, এটা কিসের স্যার? সিভিল ডিভিশনে, মানে সিভিল ডিভিশন করছেন আমাদের বাতিলের জন্য আর কি। ওই সিভিল ডিভিশনে কি কি করছেন সেই স্টেপগুলো দিবেন। ওকে স্যার। আর যদি না পারেন আমাকে জানায়েন, সমস্যা নাই। আচ্ছা স্যার, আমি মেসেঞ্জার আপনারা জানাবো, না পারলে লেখা সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। অন্যরা বলেন, কোনো প্রশ্ন থাকলে করেন। স্যার স্যার আচ্ছা, বলেন বলেন। স্যার হ্যাঁ হ্যাঁ। স্যার আমি তুষার স্যার। স্যার একটু ডায়েরিটা যদি শেয়ার করতেন স্যার, কোন ডায়েরিটা নিব আর কি স্যার। আচ্ছা, আমি দেখাবানি আমার ডায়েরি, ছবি দেখাবানি। আমার ডায়েরি খুব বেশি ভালো না, দেখাবানি। আপনারা এখন অনেক ভালো ভালো ডায়েরি পাওয়া যায়, বাট ডায়েরি নিয়ে আপনাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই, একটা কিনলেই হলো।
জি স্যার। স্যার শাল ছাড়া নিব স্যার? শাল ছাড়া নিবেন, শাল ছাড়া নিবেন, জি। মানে শাল ছাড়া যে আর কোনো ডায়েরি, মানে যে কোনো ওই কোনো যে বার কাউন্সিল বা শিক্ষানবিশ ডায়েরি ওগুলা কিচ্ছু লেখা না থাকলেও চলবে? লাগবে না, কিছু লেখা লাগবে না, তবে নায়কের ছবি যেন না থাকে। স্যার বুঝতে পারলাম না স্যার। মানে অনেক ডায়েরিতে ছবি আছে না নায়ক নায়িকা, তাই বলতেছি। না না স্যার, ওগুলো না, ওই যে অনেক সময় লেখা থাকে যে স্যার, এই যে শিক্ষানবিশ ডায়েরি বা এই টাইপের যেগুলা ওগুলা থাকে, কিছু দরকার নাই, ওগুলা কিছু দরকার নাই। মানে নর্মাল যে ডায়েরি আর কি, ওই ডায়েরি হলেই হবে। জি জি জি। আচ্ছা স্যার। তো আমাদের দায়িত্ব আগামীকাল এবং আগামীকাল থেকে আমরা সাবজেক্ট ওয়াইজ পড়া শুরু করবো। কার্যবিধি থেকে বাংলাদেশ বার কাউন্সিলে কোন ধরনের প্রশ্ন হতে পারে, ভাইভাতে কি জিজ্ঞেস করে, কিভাবে উত্তর দিতে হবে, এই সম্পর্কে বিস্তারিত করবো। ঠিক আছে। হ্যালো। স্যার শুনতে পাচ্ছি স্যার, ওনারা একটু কথা বলতেছে তো স্যার, আপনার কথা ইয়ে ছেড়ে ছেড়ে যাচ্ছে। একটু থামেন ভাই, আমি যে কথা বলি আমরা ক্লাস একটু বলতেছি যে আগামীকাল আমরা ফৌজদারি কার্যবিধি নিয়ে আলোচনা করব, বুঝতে পারছেন? বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় ফৌজদারি কার্যবিধি থেকে কি প্রশ্ন আসে এবং কিভাবে উত্তর দেওয়া উচিত, এই ফৌজদারি কার্যবিধি নিয়ে আলোচনা করব। তো আপনারা সবাই যার যার যে আইন পাঠ এমসিকিউ বই আছে না, আইন পাঠ এমসিকিউ বইটা নিয়ে আসবেন, ঠিক আছে? আর এক্সট্রা যে কোর্স ম্যাটেরিয়াল লাগবে সেগুলো আমি আপনাদের আলাদা কপি দিব, যে এই ধরনের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন মিতা। রাতের বেলা, শুক্র শনিবারে, শনিবারে আপনার ইসে দেওয়া যাবে বিকেলের দিকে, শনিবারে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। আগামীকাল তো আসেন, ডেট এখনো বলি নাই, আর কি কি বারে বলি নাই, আগামীকাল আসেন। হ্যাঁ বলেন মোশাররফ সাহেব, বলেন প্লিজ, কেউ কথা বলেন না। স্যার স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্যার আমি 27/7/2022 ডিভিশন জমা দিছি। তো আমার জি 6 মাস শেষ হয় 27/27/31। আমি কি এই 27/31-এর মধ্যে কি আমার কেস ডায়েরি লিখে ফেলবো না আরো বাড়াইবো? লিখলে জি হবে কিনা? জি, ওই দিনই দেন। মানে আমি ধরেন 3টা 4টা ডেট পরে আমি মানে 23 সালের মানে 27/31 সালের ভিতরে আমি ক্লোজ করে দিব, সমস্যা হবে কিনা স্যার? 3টা 4টা কেস না, সিভিল 5টা, ক্রিমিনাল 5টা, না না 6 মাস। না কইছে মানে কইছে ডেট গুলা, মানে একটা ডেট থেকে আরেকটা ডেট যায় না, ধরেন আমি 5টা ডেট নিলাম বা 6টা ডেট নিলাম সমস্যা বা নাই ভাই, সমস্যা নাই। এইটা আমি লিখতে পারবো, কেস ডায়েরি লিখতে পারবো, সমস্যা নাই, যেহেতু করে আছি। 3টা 4টা ডেট টানলেই হবে। ঠিক আছে স্যার। তাহলে আপনাদের আগামীকাল আমাকে কি দেখাবেন বলেন তো? হ্যালো, অনলাইনে করেন, আগামীকাল কি দেখাবেন? আগামীকাল কি রেডি করে আমার খসড়া স্যার বোঝা যায় না স্যার, কথা ছেড়ে যায় স্যার। কিছুই বুঝেন না? স্যার কথা থেমে থেমে যায় স্যার, আগামীকাল কাউকে কিছু একটা দেখানোর কথা বলতেছেন স্যার। আচ্ছা একটু অপেক্ষা করেন, ওনারা একটু ইয়ে করেন, ওয়েট। ভাই বলছি যে আগামীকাল আপনারা কেস ডায়েরিটা দেখাবেন, আপনারা কি কেউ কথা শুনেন না? কি বলেন, বোঝা যায় না। স্যার শুনতে পাইছি স্যার এখন। জি স্যার, এখন শুনছি। আগামীকাল কেস ডায়েরিটা দেখাবেন, আর আগামীকাল থেকে আমাদের পড়াশোনা শুরু, যে ভাই ভাই কি ধরনের প্রশ্ন আসে, কি প্রশ্ন আসতে পারে। আগামীকাল ফৌজদারি কার্যবিধি দিয়ে শুরু, এইভাবে পর্যায়ক্রমে প্রতিটা আইন পড়বো। পড়ার পরে আগে কেস ডায়েরিটা তৈরি করে প্রতিটা আইন পড়বো, পড়ার পরে আপনাদের মক ভাইবা টেস্ট নেওয়া হবে, এবং ভাইবা টেস্টের যারা অনলাইনে আছেন তারা ভিডিওতে দিবেন, আর যারা অফলাইনে আছেন তাদের ভিডিও করা হবে। পরবর্তীতে ওই ভিডিওটা আপনাদের দেখানো হবে, সবাই যে পাবলিকলি না, যার ভিডিও তারে, যাতে আপনারা বুঝতে পারেন যে কার কথায় ভুল ত্রুটি আছে।
বুঝতে পারছেন? জি স্যার। তাহলে অনলাইনে স্যার যদি কালকে কোনো, একবারে হ্যাঁ বলেন। ডায়েরিতে তুলে আপনাকে দিব, না এমনি সাদা কাগজে লিখে আপাতত স্যাম্পল দিব স্যার আপনাকে? সাদা কাগজে লিখে দেখাইতে পারেন, মানে খসড়াটা দেখবেন। আচ্ছা স্যার। তাহলে সবাই খসড়া দেখাবেন, আর যদি কেউ না পারেন আবার সাহায্য নিবেন। আপাতত আজকের কাজ এতটুকুই, ঠিক আছে? জি স্যার। আসসালামু তাহলে ভালো আলাইকুম স্যার। ভালো থাকেন, আগামীকাল দেখা হবে। কোনো কিছু স্যার জিজ্ঞাসা করার থাকে? হ্যাঁ বলেন বলেন। স্যার আরেকটা প্রশ্ন ছিল। স্যার ওই হ্যাঁ আপনি শিওর। ওই ঢাকায় কি কাগজ জমা দেওয়ার কথা বলছিলেন যেন স্যার, আমি নেটের প্রবলেমের কারণে শুনতে পারি নাই। আচ্ছা, আপনাদের ওই ঢাকার ভাইবা বারকাম ভাইবার ডেট দিলে ওখানে বলে দিবে, আবার আরেকবার ফর্ম পূরণ করে জমা দিতে হয়। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই, টাকা এসে জমা দিতে হয়। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সেলিম সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। হ্যাঁ বলেন। এই যে কেস ডায়েরি স্যার, আপনারা তো আসলেন স্যার অ্যানালগ আইনজীবী, আমরা তো স্যার ডিজিটাল আইনজীবী। এখন মামলাগুলো তো সব স্যার অনলাইনে, মানে এগুলোর ক্ষেত্রে কি আমাদের কোনো প্রতিবন্ধকতা হবে স্যার? ভাই আমি এই জায়গায় অনেক কথা হচ্ছে, একটু 2 মিনিট পরে প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি, দাঁড়ান। এবার বলেন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমি বলতেছিলাম যে আমরা আগে তো স্যার কোনো মামলা অনলাইন ছিল না, এখন তো সব মামলাই অনলাইন। এক্ষেত্রে কি আমাদের কেস ডায়েরি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? আচ্ছা ধন্যবাদ। এখন আপনার যদি খুব বেশি টেনশন হয় যে অনলাইনে আপনার মামলা চেক করবে, তাহলে আপনি কোর্টে গিয়ে যে আসল যে মামলা আছে সেটাই দিবেন, যাতে আপনার রাতে ঘুম ভালো হয়, টেনশন না থাকি। বাট বাস্তবতা হলো যে ভাইবা বোর্ডে আপনার 2-3 মিনিটের বেশি সময় নিবে না। আর ওই যে আমি এক কথা বলে দিলাম যে আপনার ডায়েরি 100 জনের মধ্যে 80 জনের দেখবে, আর অধিকাংশই দেখবে না। আর ডায়েরি এভাবে খুঁটে খুঁটে দেখার সুযোগ নাই। জাস্ট ডায়েরিটা ধরে ওনারা একটু চোখ বুলাইতে পারে, আর এই ডায়েরিতে কি লেখছেন ওই শব্দটার ব্যাখ্যা জানতে চাইতে পারে। কিন্তু ওই কেসকে আসল নাকি নকল, বা ওই কেসের আসলেই ওই স্টেজে আছে কিনা, এগুলা নিয়ে চিন্তার কিছু নাই। ঠিক আছে স্যার, ধন্যবাদ। জি। আর বলেন। আর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আগামীকাল আমরা ফৌজদারি কার্যবিধি শুরু করব ইনশাল্লাহ। ফৌজদারি কার্যবিধির যে আলাদা কোর্স ম্যাটেরিয়াল প্লাস কি কি পড়বো, কি ধরনের প্রশ্ন আসতে পারে, এই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে করেন, না না হলে আজকে এই পর্যন্তই। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর কেস ডায়েরি খসড়া আসসালামু করতে, আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ কামরুজ্জামান সাহেব, অভিনন্দন, ওয়ালাইকুম আসসালাম। কামরুজ্জামান সাহেব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।